সিএসএস ইন্ট্রোডিউস দেখি আর কিছু। তারপরে যে আমরা ওয়েবসাইটে অ্যানিমেশন দেখি, কার্ড দেখি, বিভিন্ন যা দেখি মানে এগুলো সব কিছু দেখবেন যে সিএসএস দিয়ে বানাইতে হবে আমাদেরকে। যদিও এখন আর সিএসএস দিয়ে কষ্ট করে এত কিছু বানায় না মানুষ, বুটস্ট্রাপ ই করে কাস্টমাইজ করে সব কিছু বানাই ফেলে সহজে। কিন্তু তাও আমাদের মেইন সিএসএস না জানলে তখন বুটস্ট্রাপের কাজ করতে পারবো না, মানে সিএসএস এর ক্লাসগুলো যদি না জানি আমরা। তো এই জন্য আর সবসময় দেখা গেছে আপনার কিছু ক্লায়েন্ট আছে আপনারা বইলেই দিবে যে আমার যে ওয়েবসাইটটা লাগবে এটা শুধুমাত্র এইচটিএমএল আর সিএসএস দিয়ে বানাইতে হবে বা রেসপন্সিভ বানাই দিতে হবে, এরকমের ই থাকবে, রিকোয়ারমেন্ট থাকবে। তো স্পেসিফিক রিকোয়ারমেন্টের ক্ষেত্রে তো আমাদের সিএসএস জানতে হবে, আর মানে সিএসএস এর বিকল্প নেই। এই জন্য আমাদের যত স্টাইল করবো সবকিছু কি সিএসএস দিয়ে করবো। তো সিএসএস মূলত তিন প্রকারে, ইনলাইন, এক্সটার্নাল আর হলো ইন্টারনাল সিএসএস। এখন হলো আমাদের প্রথমে ইনলাইনটা আমরা দেখি। ইনলাইন সিএসএস হলো যে আমরা এই যে কোডগুলো লিখছি প্রত্যেকটা লাইনে লাইনে আমরা সিএসএস করতে পারি ইচ্ছা করলে, মানে প্রত্যেকটা ট্যাগের ভিতরেই আমরা সিএসএস করে নিতে পারি। সেক্ষেত্রে আলাদা ফাইল বা আলাদা অন্য কোনো জায়গায় আমাদের সিএসএস করা লাগবে না, এইখানেই আমরা কি সিএসএসটা করে ফেলতে পারবো। আর এই ইনলাইন সিএসএস করার জন্য আপনার কি করতে হবে যে ট্যাগটার ভিতরে আপনার এই অ্যাট্রিবিউটটা নিতে হবে, স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে এবং এইটার ভিতরে সব কাজ টাজ করবো আমরা। এখন হলো যে সিএসএস মূলত আপনার ডিক্লেয়ার করার জন্য আপনার প্রথমে একটা দিতে হবে। ধরেন আমি এখানে লিখলাম কলার, আচ্ছা এইভাবে হয় না। ধরেন আমি লিখলাম এখানে মার্জিন লিখার পরে এখানে এরপরে ধরেন 10 পিক্সেল, এই যে এরকমের করে দিতে হবে আমাদেরকে, ডিক্লেয়ার করে দিতে হবে যখন সিএসএস গুলো লিখবো। এই যে লেখাটা দিতে তো প্রথমে এখানে আমার প্রপার্টি দিতে হবে, আর এখানে এই যে মার্জিনটা দিছি এটাই হলো প্রপার্টি। মার্জিন এখানে কালার হইতে পারে, টেক্সট হইতে পারে, ফন্ট সাইজ মানে ফন্ট হইতে পারে, ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইন, যে কোনো কিছু হইতে পারে। এই মার্জিন লেখা যেটা মানে এটাই এই কোলনের আগে যে লেখাটা থাকবে এটা হলো যে আমাদের এইটা প্রপার্টি। আর এই যে এখানে লিখি 19 পিক্সেল, এটা হলো আমাদের কি ভ্যালু। তো এই ভ্যালু যেটা দিব এটাই আমাদের শো করবে, আর প্রপার্টি দিয়ে আমরা ডিক্লেয়ার করে দিব যে আমরা কি করতেছি এখানে। আর এই পুরোটা যে লেখাটা লিখছি এটা আমরা ডিক্লেয়ার বলে দিতে পারি, বা সিলেক্টর ডিক্লেয়ার যা বলি। সিলেক্টর এটা না, অবশ্যই সিলেক্টর হলো আমরা ক্লাস তিন ভাবে সিলেক্ট করতে পারি, ক্লাস দিয়ে, আইডি দিয়ে, আর একটা হলো আমাদের দিয়ে ট্যাগ দিয়ে। হলো আমাদের ডিক্লেয়ার কিভাবে করবো এইটা এখন দেখি ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে কিরকম। তো ধরেন এই ট্যাগটার কালারটা আমরা চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে এখানে লিখতে হবে কালার। এরপরে ধরেন কি কালার দিব, ধরেন একটা কালার দিলাম, এখন দেখি কিরকম আসে আমাদের ব্রাউজারে। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কালার কিভাবে নিতে পারি, এইচটিএমএল এ মূলত এই সিএসএস এর কালার একটা হলো আপনি নাম লিখে দিতে পারেন কালারের। আমরা যে নামগুলো জানি, যেমন এখানে দেখেন টমেটো, অরেঞ্জ, এরকমের ভায়োলেট, হোয়াইট, ব্ল্যাক, যা ইচ্ছা মানে আপনার আমরা যেই কালারগুলোর নাম নর্মালি জানি এগুলো দিয়ে আমরা করতে পারি বা আমাদের দরকার হয়। কিন্তু অনেক অনেক কালার আছে, মানে কালারের তো শেষ নেই, এগুলোর নাম জানি না। তো এইগুলোর জন্য আমরা কি করতে পারি, আরজিবি কালার নিতে পারি, হেক্সা কালার, মূলত হেক্সা কালারটাই বেশি ব্যবহার করা হয়, আর আরজিবি কালারটাও ব্যবহার করা হয়। আর বিশেষ করে যখন ট্রান্সফর্মগুলো থাকে তখন হলো যে আপনার আরজিবি কালারটা ব্যবহার করা হয়। কালারগুলা আমরা এইখান থেকে নিতে পারি না, যদি নাম জানি নামটা দিয়ে দিতে পারি, আর হলো আরজিবি যেটা এটাও দিয়ে দিতে পারি। আরজিবি কালারটা হলে এইরকম দিতে হবে আপনাকে, প্রথমে আরজিবি লিখতে হবে, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে আরজিবি মানে হলো রেড, গ্রিন, ব্লু। তো প্রথমে রেডের জন্য কত নিবেন, গ্রিনের জন্য তিনটা সমন্বয়ে একটা কালার তৈরি হয়ে যাবে। আর এর সাথে যদি এ যুক্ত করেন মানে তখন একটা অপাসিটি তৈরি হয়ে যাবে কালারের সাথে। এই যেমন দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে আরজিবি 255, 99 আর 71। এখানে কি 255 মানে হলো রেড হলো যে 255, এই দেখেন রেড যদি আমি কমাই তাহলে কিরকম আসে,
এরকম কমাইলে বাড়াইলে আস্তে আস্তে রেড যত বেশি দিতেছি ওই লেখা এটাও কালারটা চেঞ্জ হইতেছে। আবার গ্রিন আছে 99, এটাও আমি বাড়াতে কমাতে পারি। এরকমের আপনারা যখন বাড়াবে কমাবেন এটা চেঞ্জ হবে, মানে সমন্বয় করে যেই কালারটা তৈরি হবে ওইটা দেখা যাবে। এরকম 3টা কালার দিতে পারেন এবং এগুলোর সাথে আপনারা এ যুক্ত যদি করেন সেক্ষেত্রে একটা অপাসিটি তৈরি হবে। RGB এখানে দেখাইছে, আচ্ছা এই যে এ মানে কি আলফা চ্যানেল বলা হয়। তো এটা এই দেখেন সাথে কি 0.5 দিছে অপাসিটি, আবার কমাইতে পারি আমরা। দেখেন এটা যদি কমাই পুরো কালারটা একেবারে জিরোতে নিয়ে এলে কোনো কালারই আসবে না, পুরোটা একেবারে হোয়াইট হয়ে যাবে। আবার মাইনাসটা এখানে দেয় নাই, আর যখন অন দিব তখন ফুল এটা আসবে একেবারে কালার, অরিজিনাল যে কালারটা এই তিনটা এটা চলে আসবে, তখন আর কোনো চেঞ্জ নাই। এরপরে আস্তে আস্তে আমরা কমাইলে এটা একটু হালকা একটু হবে, অপাসিটি দেখা যাবে। এই হলো আপনার RGB কালার। আর হেক্সা কালার হলো মূলত আপনারা হেক্সা কালারগুলো বেশি ব্যবহার করবেন। হেক্সা কালারগুলো ইতেও পাওয়া যায়। এই যে দেখেন হেক্সা কালার সম্পর্কে তো মনে হয় আমরা আগেই জানি, মানে হেক্সা কোড ইন্টার ICT যারা পড়ছি এরা তো জানি অ্যাটলিস্ট। তো এরকম এই যে দেখেন RGB এর যে কালারটাই ওইটাই হেক্সা কোডে কি #F6347, এরকম বিভিন্ন হেক্সা কালার আছে। আর একটা কালার আছে HSL, এটা হলো পার্সেন্টেজ দিয়ে যেটা আমরা দিই। এটা এই যে যেমন 0 100% আর 50%, তার মানে কি দিছি আমরা স্যাচুরেশন দিছি 100%, 50% দিছি লাইটনেস, আর দিছি 0। তো এরকম দিলে এই কালারটা নরমালি ব্যবহার করা হয় না। আর হেক্সা আর RGBও তেমন একটা ব্যবহার হয় না, বেশিরভাগ ক্ষেত্রে আপনার হেক্সাটাই ব্যবহার করা হয়। হেক্সা কালারের জন্য আপনারা এত তো আর কোড তো আর মনে রাখা বা আমাদের দরকার নেই আর সম্ভব না। তো এই ক্ষেত্রে আমরা কি করি, কালার কোড নিতে পারি। HTML কালার কোড একটা ওয়েবসাইট আছে, একটা না অনেক ওয়েবসাইটই আছে এগুলোর জন্য। এই যে HTML কালার কোড, এখান থেকে আমরা কি কালার কোড নিয়ে নিতে পারি। এই যে এখানে দেখেন কালার আছে, আপনি জাস্ট যে চেঞ্জ করলে এখানে হয়ে যাবে। এরপর এখান থেকে এই যে হেক্সা কালার এখান থেকে কপি করতে পারেন, RGB এ কপি করতে পারেন, HSL কপি করতে পারেন, যা ইচ্ছা আপনি এখান থেকে শুধু জাস্ট চেঞ্জ করবেন আপনার যে কালারটা লাগবে। এরপরে এখান থেকে জাস্ট কপি পেস্ট করবেন নিচে নিয়ে আপনার যে এডিটরে যখন লিখবেন তখন এখানে সব লেখা আছে কালার, এইখান থেকে ওইরকম সিলেক্ট করে নিতে পারেন কালার। তো আপনারা এই ওয়েবসাইটটা দিয়ে কালারগুলো নিতে পারেন যখন দরকার হয়। এখানে অনেক কালার আছে, অভাব নেই। আরও ওয়েবসাইট আছে, তো এটা মোটামুটি ভালো। আর একটা হলো আপনারা দেখা গেছে অনেক সময় কাজ করবেন, ধরেন এখানে গুগলে কি কালারটা আছে এটা আমার সিলেক্ট করতে হবে। তো এইটার জন্য একটা ছোট একটা আছে অ্যাপ্লিকেশন আছে, এটার নাম হলো পিক্সি। দেখি আমার কাছে আছে কিনা। আছে পিক্সিটা হলো আপনি কোনো কালার ধরেন একটা কালার ভালো লাগছে, ওই কালারটা আপনার হেক্সা কোডটা দরকার আছে, তখন আপনি পিক্সি দিয়ে ওই কোডটা নিতে পারবেন। এই যে এখানে আপনার কিভাবে এইখানে দেখেন কন্ট্রোল অল্টার সি যদি দেন তাহলে কি হবে, HTML এর কালারটা এটা কপি হবে। আর কন্ট্রোল অল্টার এক্স দিলে তখন ওই যে মিক্সার যে কালার এটা কপি হবে, HTML কালার বলতে হেক্সা কালারটা কপি হবে। তো ধরেন আপনার এই গুগলের জি লেখার উপরে যে কালারটা এই কালারটা দরকার, তো তখন কি করবেন, আগে কার্সারটা এখানে নেওয়ার পর কন্ট্রোল অল্টার সি দিলে এটা কপি হয়ে যাবে। ধরেন আমি এখানে কার্সার নেওয়ার পর দেন এখানে লেখা উঠছে কোনটা কি কোড। তো এরপর যদি আমি কপি করতে চাই তখন আমি কন্ট্রোল অল্টার দিলে তারপরে যদি দেই তাহলে এটা কপি হয়ে যাবে। এরকমের আপনারা এইটা নামাই নিতে পারেন, গুগলে সার্চ দিলে পাবেন পিক্সি। তো দেখা যাচ্ছে এরকম অনেক সময় কালার লাগবে, ধরেন এরকম একটা কালার আছে আমার নিতে হইবে, এরকম কালার আছে। তো নিতে বিশেষ করে PHD ফাইলগুলোর ক্ষেত্রে এই কালারগুলো যদিও ফটোশপ দিয়ে আপনি নিতে পারবেন বা এইভাবে নিতে পারেন যে ফটোশপ দিয়ে আর অন্য কাজ করতেছেন এই সময় আপনার কালার নেওয়া যখন দরকার হবে তো বারবার আপনার করতে হবে, চেঞ্জ করতে হবে, টুলস চেঞ্জ করতে হবে। তার চেয়ে এই টুলসটা আপনি যখন এটা সবসময় ওপেন থাকবে, এরকম যে কোনো এক জায়গায় রেখে দিলে তখন হলো আপনি এইটা যখন থাকলো জাস্ট আপনি এখানে কার্সরটা নেবেন যে কালারটা দরকার, তারপর এখান থেকে কপি করে নেবেন, জাস্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা কালারগুলো নিতে পারেন। আচ্ছা কালারের বিষয় গেল।
এরপরে এই যে ইনলাইন এখানে আপনি একাধিক সিএসএস এর লিখতে পারেন। তো একাধিক লেখার ক্ষেত্রে জাস্ট এইরকমের সেমিকোলন দেওয়ার পরে আবার একটা নতুন লিখতে পারেন। যেমন এটার আর কি দিতে পারি, ধরেন ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমরা। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা, এটার ব্ল্যাকই দিয়ে দেখি কি আসে। এই দেখেন ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে, আবার লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এইখানে আরজিবি কালার দেওয়া আছে আমার এখানে, আমি এটা চেঞ্জ করে ধরেন ই দিয়ে দিলাম হেক্সা কালার যদি দেই ধরেন। এখন দেখেন সাদা হয়ে গেছে, হেক্সা কালার দিচ্ছি। এরকম হেক্সা কালারগুলো আপনারা দিতে পারেন কালারের ক্ষেত্রে। এরকম আপনারা একাধিক ইস্যু ইনলাইন সিএসএস করতে পারেন, মানে যতগুলা ট্যাগে ইচ্ছে আপনারা ইনলাইন সিএসএস করতে পারেন, মানে কোনো না নাই যে কোনো ট্যাগে। তবে ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আপনার ঝামেলা আছে মানে কিছুটা, বা যখন একসাথে একই ট্যাগের ভিতরে আপনি এইচটিএমএল ট্যাগের ভিতরে আবার ইনলাইন ট্যাগ লিখতেছেন, আবার এখানে তোমার জাস্ট আমি দুইটাই লিখছি, ডিক্লেয়ার করছি, কালার ডিক্লেয়ার করছি আর ব্যাকগ্রাউন্ড কালার করেছি। এখন আমি যদি এখানে একাধিক অনেক কিছু দেই, ফন্ট সাইজ বা মানে ধরেন আমার 20টা ডিক্লেয়ার করতে হবে, মানে 20টা সিএসএস করতে হবে। তো একটা লাইনে যখন আমি 20টা করবো ওইটা অনেক বড় হয়ে যাবে না, আর ঝামেলার ব্যাপার। তো এরকম যখন মিক্স করে ফেলবেন আর পরবর্তীতে কোনো চেঞ্জ করতে হলে বা কিছু করতে হলে এগুলো আর মানে খুঁজেই পাইবেন না কোথায় কি দিচ্ছেন। তো এই জন্য ইনলাইন সিএসএসটা যদি খুব কোথাও প্রয়োজন হয় বা ছোটো খাটো কোনো জায়গার জন্য করবেন, বা একটা দুইটা প্রপার্টি দেওয়ার দরকার আছে, তো এইখানে আর এক্সট্রা করার ফাইলে করার দরকার নেই, এখানে করে দিলাম। তো ইনলাইন সিএসএসটা তখনই করবেন একটা দুইটা দেওয়ার জন্য। কিন্তু একাধিক যখন দেওয়া দরকার হবে তখন আর ইনলাইন সিএসএস করবেন না কখনো, তখন আলাদা একদিক করে নেবেন। এরপরে আচ্ছা ইনলাইন গেল, তো এখানে লেখা দিই ইনলাইন সিএসএস। এরপর হলো আপনার ইন্টারনাল সিএসএস, যেটা এটা। তো ইন্টারনাল সিএসএস করতে হলে আপনাকে কি করতে হবে, যে আপনার যে হেডিং ট্যাগটা আছে এইখানে আপনাকে নিতে হবে আলাদাভাবে, নিয়ে এই স্টাইল ট্যাগটা নিতে হবে। এই যে এখন এই যে স্টাইল ট্যাগটা নিয়েছেন এইটার ভিতরে আপনি সবকিছু করবেন। যখন আপনি ইন্টারনাল সিএসএস গুলো করবেন এই ট্যাগের ভিতরে আপনার সব কিছু আলাদাভাবে, মানে এইখানে যত ট্যাগ লেখেন এগুলোর যেই ট্যাগের যা প্রয়োজন স্টাইল সবকিছু এই স্টাইলের ভিতরে যাইয়া করবেন যদি আপনি ইন্টারনাল সিএসএস করেন। এখানে আমি কিছু ট্যাগ লিখি তারপরে যাই, এই প্যারাগ্রাফ আর এই ট্যাগই নেই বেশি। লরে বিশাল হয়ে গেছে। একটা স্টোন নিলাম, একটা স্পেন নেই। এই ধরেন 3টা নিলাম আমরা এখানে। এখন এগুলোরে কি করবো আমরা, ইন্টারনাল সিএসএস করব। তো এখন এগুলোর জন্য আপনার যখন ইন্টারনাল সিএসএস করবেন এগুলো সিলেক্ট করে নিতে হবে আপনি কি নিয়ে কাজ করতেছেন। ট্যাগগুলো আপনার সিলেক্ট করে দিতে হবে এই স্টাইল শিটের ভিতরে, তারপর কাজ করতে হবে। মানে সিলেক্টর বলা হয় এটাকে। যে সিলেক্টর মূলত আরও আছে, ক্লাস আইডি আর ট্যাগ, মূলত এই তিনভাবেই আমরা সিলেক্ট করতে পারি। তো ক্লাস আইডি নিয়ে হলো আপনাদেরকে মানে পরবর্তী ক্লাসেই আছে আলোচনা হইব। হ্যাঁ মানে 6 নম্বর ক্লাসে ক্লাস আইডি ডিভ স্প্যান এগুলো নিয়ে আলোচনা, স্প্যান যদি অলরেডি করে ফেলছে সেকেন্ড ক্লাসই মনে হয়। তো ডিভ আইডি আর ক্লাস নিয়ে হলো পরের ক্লাসে আলোচনা। তো আজকে ডিভ আইডি না যাই, শুধু জানিয়ে রাখেন যে আপনার সিলেক্টর হিসাবে ডিভ আইডি, ক্লাস আইডি আর হলো যে এই ট্যাগগুলো আপনি নিতে পারবেন। তো আজকে ট্যাগের সিলেক্টর কিভাবে করবেন এগুলোই দেখাবো আর কি। এখন দেখেন এই সাউন্ডটা যদি নেই, আচ্ছা এই সাউন্ড না, এখানে H2 নেই, কারণ অলরেডি এই সাউন্ড নিয়ে একবার যে 3 লাইন সিএসএস করছি আবার এখানে যদি করি তো যে কোনো একটা পাবে, তখন আর দুইটা পাবে না।
মানে ট্যাগের সমস্যাই হলো যে আপনার ট্যাগ যখন সিলেক্টর হিসেবে ব্যবহার করবেন, আপনি ধরেন এইচন ট্যাগটা ব্যবহার করলেন, কিন্তু আপনার ওয়েবসাইটে একাধিক এইচন থাকতে পারে। ধরেন এইখানে আপনি হেডিং এক জায়গায় দিলেন, আর এক জায়গায় আরেকটা হেডিং দিলেন, সব জায়গায় এইচন ব্যবহার করলেন। আর সিলেক্টর হিসেবে যদি আপনি এইচনই ব্যবহার করেন, তখন বারবার যদি আপনি কোড লেখেন এইচন এক জায়গায় কালার চেঞ্জ করলেন, ফন্ট চেঞ্জ করলেন, কিন্তু কোনো কাজ হবে না, কারণ যে কোনো একটা পাবে। আপনার হয়তো প্রথম যে এটা দিচ্ছেন লিখছেন বা শেষে যেটা লিখছেন এই একটা পাবে। এই যদি আপনি এই ট্যাগ করেন, এই ক্ষেত্রে ঝামেলা হলো আপনি ওয়েবসাইটে যতই থাকবে আপনার একটা দিতে পারবেন শুধুমাত্র স্টাইল, এর বেশি দিতে পারবেন না। ধরেন আমি এই নিলাম, এখানে দেখি কি হয়, এই টুটাকে কাটি, ওইটা দেখে কি সমস্যাটা হয়। আচ্ছা, ট্যাগ সিলেক্ট করবেন যখন, জাস্ট ট্যাগটা এরকম লিখবেন, এরপরে আপনার এই যে কার্লি ব্র্যাকেট যেটা মানে সেকেন্ড ব্র্যাকেট আমরা যেটা বলি এইটা দিবেন। এখন এইখানে আপনি এইগুলো দিবেন, ডিক্লেয়ারগুলো। প্রথমে আপনার প্রপার্টি লিখবেন, তো এটারে কি দেওয়া যায়। আচ্ছা, কালারটা এখানে দিয়েছিলাম কি কালার, এই সনে হোয়াইট দিয়েছিলাম, তো এখানে অন্য কোনো কালার দেই, দেখেন কি আসে, রেড। আচ্ছা, আলাদা আলাদা এখানে পাইছি, কিন্তু পাওয়ার তো কথা না। আচ্ছা, ইনলাইন সিএসএস যখন করবেন তখন ইনলাইন সিএসএস গুলো ওইগুলো আলাদাই পাইবে, কিন্তু এখানে যদি আমি আরেকটা এইচন নেই, দেখেন এখানে কিছু একটা লিখলাম, দেখি এই দেখছেন, আমি কিন্তু এইচন এর জন্য সিলেক্ট করে নিয়ে কিছু করিনি, সিএসএস করিনি, কিন্তু অলরেডি আমি যেহেতু এইচন নিছি এটা রেড হয়ে গেছে, মানে যে ফন্ট কালার যেটা এটা রেড হয়ে গেছে, কিছু দেওয়ার দরকার হয়নি। তবে ইনলাইন সিএসএস যেটা করবেন ওইটা ইনলাইনই, মানে ইনলাইন বলতে একেবারে লাইনে লাইনে যখন আমরা করে দেবো, ডিফাইন করে দেবো এটা এইটাই পাবে নির্দিষ্টভাবে, তখন আর ওইটা আর চেঞ্জ হবে না, কারণ ইনলাইনে যখন করে দিচ্ছি। কিন্তু আপনি যখন ইন্টারনাল সিএসএস এ বা এই যে এক্সটার্নাল সিএসএস এ কোনো কোড করবেন এবং সিলেক্টর হিসেবে ট্যাগ নেন, ওই ট্যাগে আপনি যেটা করবেন ওটা ওই ওয়েবসাইটে যত ট্যাগ থাকবে সেম পাইবে আপনার। আবার চেঞ্জ করারই আছে আপনার, এখানে আলাদাই আছে, অ্যাডভান্স সিএসএস যখন যাবেন ইম্পর্টেন্ট দেওয়া যায়, ইম্পর্টেন্ট দিয়ে চেঞ্জ করা যায়, কিন্তু আপনার 100টা ট্যাগ আছে, 100টা ট্যাগের জন্য আপনি বারবার তো আর দিবেন না, তো এগুলোর ক্ষেত্রে তখন সিলেক্টর আলাদা করতে হয়, ক্লাস বা আইডি দিতে হবে। আচ্ছা, ক্লাস আইডি আজকে না যাই, ওই কথা আরেকদিন হবে। ফন্ট সাইজটা বাড়াই এখানে, ধরেন এখানে ফন্ট ওয়েট, আগে আমরা কি করতাম, ফন্ট বোল্ড দিতাম ইর জন্য, মানে একটা ধরেন প্যারাগ্রাফের ফন্ট বা কোনো একটা চেঞ্জ করার জন্য বোল্ডের জন্য ট্যাগ লিখতে হইতো, বোল্ড, তারপর ইটালিক, এরকম বিভিন্ন ট্যাগ দিতে হইতো না। তো এখন ট্যাগ না দিয়ে আমরা যদি ফন্ট ওয়েট ব্যবহার করি নর্মালি এটা চেঞ্জ করে দিতে পারবো। এখানে দেখেন আছে 100, 200, বোল্ড, বোল্ডার, লাইটার, এই ধরেন এটা আমি 900 দিলাম। আচ্ছা, ফন্ট ওয়েটটা আমি এইচে দেখাবো না, এটা অলরেডি এইচেই আছে, বোল্ড আছে। পিটাকে দেখাবো এটা। আচ্ছা, হাইট উইড দিয়ে দেখি কিরকম আছে এটার। আচ্ছা, এখানে হাইট উইড ব্যাকগ্রাউন্ড না দিলে দিয়ে দেখি, তাও হাইট, ধরেন এটার হাইট দিলাম আমি 300 পিক্সেল। আচ্ছা, উইথ 300। আর ভাই সিএসএস করার সময় প্রত্যেকটা লাইনে ব্রেক দিতে হইব না? পুরো হেডিং এর চেয়ে বড় হয়ে গেছে, মানে আমাদের হেডিং এর লেখা আর কতটুকু, এর চেয়ে অনেক বড় হয়ে গেছে। এইভাবে ফন্ট সাইজ দিতে পারেন আপনারা, ওইটার কালারটাও চেঞ্জ করি। এটার কালার কি দেওয়া যায়, গ্রে, গ্রে কালার দিলাম। আচ্ছা, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। প্যারাগ্রাফটা নিয়ে একটু কাজ করি। আচ্ছা, এখানে প্যারাগ্রাফ আমরা অনেকগুলো নিব, আমরা এরকম ধরেন আবার ট্যাগ বা এইভাবে সিলেক্টর নিয়ে আবার সুবিধা আছে, যখন আপনার একটা একাধিক আছে, ধরেন প্যারাগ্রাফ আছে এবং সব প্যারাগ্রাফে সেম ডিজাইন থাকবে। 10টা প্যারাগ্রাফ আছে, ধরেন এটা 10টা প্যারাগ্রাফে হাইট উইড 300, ভিতরের ফন্ট সাইজ সব এক, তারপরে কালার এক, সবকিছু এক। তখন আপনি একটা ট্যাগ নিয়ে সিলেক্টর হিসেবে ট্যাগ ব্যবহার করবেন, তখন সুবিধা হলো আপনার আরো কোড কমে যাবে। তো এই ক্ষেত্রে আমরা ট্যাগগুলো সিলেক্ট হিসেবে ব্যবহার করতে পারি বা একই ক্লাস দিতে পারি, সবগুলো এক যদি হয় তখন।
প্যারাগ্রাফটা নিলাম, সিলেক্টর ব্র্যাকেট, এখন এখানে কোড লিখলাম, কি দেওয়া যায় ট্যাগ। আচ্ছা, ফন্ট ওয়েটটা দেখেন, ফন্ট ওয়েট, এই দেখেন ফন্ট ওয়েট আমরা কি আগে বোল্ড টোল্ড এগুলো লিখে টিকা করতাম বা এই ট্যাগ দিয়ে করতাম, তো এখানে যে আমরা 700 দিয়ে দিই নরমালি বোল্ড হয়ে যাবে। এটা দেখছেন এই যে প্যারাগ্রাফের লেখার ভিতরে লেখাগুলো কি বোল্ড হয়ে গেছে, সব লেখা এমনিতেই বোল্ড হয়ে গেছে। আমার আর আলাদা ট্যাগ লেখা লাগে না, এইখানেও লেখা দেওয়া লাগে না, বোল্ড জাস্ট 700 দিছি বোল্ড হয়ে গেছে। যদি 500 দেই তাইলে কি হয় দেখেন, এই যে 500 দিলে আবার কি একটু হয়ে গেছে হালকা, আবার 900 দিতে পারেন একেবারে, দেখেন আবার আরেকটু বোল্ড হয়েছে 900 দিলে। এছাড়াও আপনাদের ফন্ট কি দেখানো যায়, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল। আচ্ছা, ফন্ট স্টাইল করতে পারেন আপনারা, ফন্টের যে ইটালিক বোল্ড এগুলো আলাদা, বিশেষ করে ইটালিক অবলিক, তারপর ইনহেরিটটা অবশ্যই এরকম না, ইনহেরিট আলাদা জিনিস। ইনহেরিট দিলে কিছু আসবে না, মানে আগের জিনিস চলে আসবে, বা ইনিশিয়াল দিলে আপনার শুরুতে যেরকম ছিল এরকম চলে আসবে। তো নর্মাল যদি দিই দেখেন কি আসে, ফন্ট স্টাইল নর্মাল দিলাম, দেখেন কোনো চেঞ্জ হয়নি, নর্মাল কি যেরকম আছে ওরকমই আছে, মানে আগে ফন্ট ওয়েট যেরকম দেওয়া ওরকমই আছে। কিন্তু আমি যদি এখানে ইটালিকটা দেই তখন দেখেন কি আসে, দেখেন ইটালিক হয়ে গেছে। ইটালিক দিলে তো ফন্ট স্টাইলগুলো আপনারা ট্যাগ দিয়ে আর করবেন না, যখন এরকম বড় বড় এই করবেন এগুলোর ক্ষেত্রে আপনি সিএসএস করবেন সবসময়, ট্যাগ দিয়ে করা লাগবে না। ইনহেরিট দিলে কি আসে দেখেন, যদি ইনহেরিট দেই আগের যেরকম আছে এরকম, এই যে আগের মতো হয়ে গেছে। ইনহেরিটের ব্যাপারটা হলো, ইনহেরিটটা আপনাদের অনেক কাজে লাগবে অনেক ক্ষেত্রে। ইনহেরিট ব্যাপারই হলো, যখন কোনো কিছুতে আপনার ইনহেরিটটা মানে স্টাইল ইনহেরিট দিবেন, তখন ওইটা কি আগের যে জিনিসটা আছে এটা পেয়ে যাবে, এটা নতুন করে আর কিছু পাবে না, রং টং কিছু যা দেন ওই আগের জিনিস সব পাই যাবে, আর নতুন কিছু পাবে না। তো এরকম অনেক ক্ষেত্রে আপনার ইনহেরিট ব্যবহার করা লাগবে। আর হলো আপনাদের লিস্ট স্টাইল, বর্ডার স্টাইল, আউটলাইন স্টাইল, আর কিছু নাই। প্রত্যেকটা ট্যাগের লাগে কি নতুন করে আবার নিতে হবে? পি ট্যাগের ভিতরে আমি বোল্ট একটা স্টাইল, আচ্ছা পি না স্প্যানের ভিতরে নেই, এইখানে ধরেন আমি লিখলাম বোল্ট, এরপরে আবার ব্র্যাকেট দিলাম, এরপরে এখানে আমি ধরেন লিখলাম এটার কালার, কালার গ্রিন। দেখেন বোল্ড ট্যাগের ভিতরে কালার গ্রিন দিছি কিন্তু হয় না, কারণ আমার বোল্ড হয়ে রয়েছে। এগুলো যদি করা থেকে বোল্ড সব এক দেখাই দিচ্ছে, কিন্তু এটা তো আমরা বোল্ড নিচে থেকে এরকম বোল্ড আসছে। তো এরকম যদি এখন আমি ফন্ট সাইজ দিই তাও দেখুন কাজ হয় না, ফন্ট সাইজ কই গেল, এই যে ধরেন ফন্ট সাইজ দিলাম আমরা, ধরেন 50 পিক্সেল দিলাম, দেখেন কোনো কাজ হইতেছে না। কিন্তু আমি এইটাই যদি আলাদাভাবে নেই, এর ভিতরে এখনো আছে নাকি, আচ্ছা এখনো পি এর ভিতরে আবার কি করছি, এটা কিসের ব্র্যাকেট, ফন্ট সাইজ পি তো ঠিকই আছে, এখানে কি হলো, আচ্ছা এখানে ব্র্যাকেটটা কেটে গেছে। আচ্ছা এই যে দেখেন এখন কিন্তু ঠিকই কাজ করছে, এটা ফন্ট সাইজও বড় হয়েছে, কালারটাও নিছে। তো এই জন্য কি আপনাদের প্রত্যেকটার জন্য আলাদা সিলেক্ট করতে হবে, মানে
যখন আলাদা আলাদা ট্যাগ নিয়ে কাজ করবেন এরকম ব্র্যাকেটের বাইরে বাইরে সিলেক্ট করতে হবে এবং এই যে ডিক্লারেশনগুলো দিবেন এই ব্র্যাকেটের ভিতরে। আচ্ছা, ইন্টারনাল আর ইনলাইন HTML কোড ট্যাগগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে লাগে, তবে তেমন একটা লাগে না। তো একটু প্র্যাকটিস করি আমিও আপনাদের সাথে সাথে। তো এই দেখছেন আমি কালার রেড দিলাম, কিন্তু এখানে আমাদের কিন্তু কোনো আসলো না। হওয়ার কথা কি, আমাদের যত এইচ ট্যাগ আছে সবগুলো কালার রেড হয়ে যাওয়ার কথা না, কিন্তু কিছুই হলো না। কারণ কি, আমরা এখানে এই যে ক্লাস 5.css এটা আমরা লিঙ্ক করে দিইনি। আলাদা যখন কোনো কিছু করবো তখন কি আমাদের এই ফাইলটার সাথে লিঙ্ক করে দিতে হবে না? নাহলে এই ফাইল বুঝবে কিভাবে যে আমি এটা অন্য জায়গায় কিছু একটা করতেছি ওরে নিয়ে, মানে এই যে এইচ রে নিয়ে যে আমরা খেলাধুলা করতেছি এগুলো তো আমি বুঝতেছে না। তো এই জন্য কি আমাদের এখানে হেডিং এর ভিতরে আমাদের লিঙ্ক করে দিতে হবে। এই যে লিঙ্ক নিতে হবে সিএসএস এর। এই যে দেখেন আমি বলছিলাম না যে সিএসএস ডিফল্ট ভাবে কি style.css লেখা থাকে, আমি এখানে কিন্তু লিখি নাই কিছু, কিন্তু এখানে এমনিতেই style.css লেখা চলে আসছে, কারণ ওরা ধৈর্য এটাই যে যখন আমরা সিএসএস কোনো ফাইলে করবো এটার নাম style.css দিয়ে দেবো। কিন্তু আমাদের ফাইলের নাম তো এটা না, আমাদের ফাইলের নাম হলো class5.css। আর আরেকটা ব্যাপার হলো সিএসএস যখন লিংক করবেন তখন এইখানে এই যে রিলেশনটা আপনার দিয়ে দিতে হবে। মানে আমরা যে এই লিংকটা করছি এটা কিসের লিংক, এটা যে স্টাইল শিট এই রিলেশন লেখা দিতে হবে। এই রিলেশন লেখা দিতে হবে যে আমরা যে একটা স্টাইল শিট আমাদের যে এইচটিএমএল ফাইলটা আছে এটার সাথে কানেক্ট করতেছি বা লিংক করতেছি, এটা লিখে দিতে হবে। আর একটা জিনিস এখানে লিখে দিতে পারেন, টাইপ লিখে দিতে পারেন। টাইপ এখানে লিখে দিতে পারেন টেক্সট। আচ্ছা, টাইপটা আপাতত থাক, টাইপ দরকার হয় না, এটা লিখে শুধু শুধুই পারেন, দরকার নেই। জি ভাই, এই যে এখন লিংক করছি, এখন দেখি কি আসে। এখন দেখেন আমাদের হেডিং যা আছে সব রেড হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন যে এখানে এই যে হাইপার রেফারেন্সটা মানে যে রেফারেন্স দেবেন এটা আবার ভুল লেখেন না, মানে কোনো ওয়ার্ড বা কিছু যদি ভুল হয় তাহলে কিন্তু আর ধরেন এখানে কাইটা দিই আমি, তাইলেও কিন্তু আসবে না ওই যে ইসের মতো। এখানে এই যে আগের চলে আসছে, তো এই কোথাও আবার ভুল টুল করলে না আর কি, এগুলো যখন লিঙ্কটা দিবেন রেফারেন্সের ভিতরে। না ভাই এখন না, না খাই। তো এরকমের। আচ্ছা, কমেন্টটা আগে দেখাই। আপনার সিএসএস যখন কমেন্ট করবেন তখন লিখতে হবে আপনাকে, ব্যাক স্ল্যাশ দিতে হবে, তারপর একটা স্টার দিতে হবে, এরপরে ভিতরে ধরেন এইখানে লিখলাম ধরেন যে এরকম লিখলাম, এরপর শেষ করতে হবে আবার একটা আপনার স্টার দিতে হবে, এরপর একটা স্ল্যাশ দিতে হবে। এই হলো আপনার হলো যে সিএসএস এর কমেন্ট। কমেন্ট আপনার সিএসএস বলেন আর বলেন এইচটিএমএল বলেন সব জায়গায় করতে হবে। সিএসএস এর কমেন্টটা এইভাবে লিখবেন, আর এইচটিএমএল টা তো আগেই যেভাবে দেখাইছে এই যে এইটা। আচ্ছা, আর আরেকটা হলো আপনাদের গ্লোবাল সিএসএস বলা হয় বা অল সিএসএস যা বলি, এটা হলো এরকমের যে আপনার বডির জন্য এরকম ডিফাইন করে দিবেন। আপনাদের কিছু সিএসএস করতে হবে, যেমন বডিতে মার্জিন 0, তারপরে যখন প্রজেক্ট করবেন এগুলো কিছু জিনিস ফন্ট ফ্যামিলি এগুলো ডিফাইন করে দিতে হবে। তো ওইগুলো করার জন্য আপনার এরকম একটা স্টার নিতে হবে, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট। এটার ভিতরে যা লিখবেন আপনার পুরো ওয়েবসাইটে পাইবে আর কি। মানে এইখানে যে এটা করে দিবেন, ডিফাইন করে দিবেন, এটা ওয়েবসাইটে পুরো ওয়েবসাইটের ভিতরে এটা কাজ করবে। মানে নির্দিষ্ট কোনো ট্যাগ বা নির্দিষ্ট কোনো ক্লাস আইডিতে কাজ করবে না, এটা পুরো ওয়েবসাইটে করবে। যেমন আমরা নর্মালি ওয়েবসাইটের ক্ষেত্রে মার্জিন 0 দিয়ে রাখি, তাহলে এখানে একটু দেখাই। এইখানে একটু দেখেন যে একটু ফাঁকা ফাঁকা আছে, এইখানতে আবার উপর থেকে একটু ফাঁকা নিয়ে আসে, এরকম ফাঁকাগুলো আছে না, কিন্তু আমরা মার্জিন 0 দিলে এই ফাঁকাগুলো থাকবে না। নর্মালি এখানে দিতে পারেন বা বডিতেও মার্জিন 0 দেওয়া হয়। আচ্ছা, মার্জিনই আপনাদের সাথে আলোচনা করে নিই, তো কি মার্জিন দেখাই, তাও দিয়া দেখাই আর কি। এখন দেখেন এই যে উপরে একেবারে টপে চলে গেছে, এইখান থেকে লেফটে একেবারে লাগানো আছে, টপে লাগানো আছে। তো এরকমের এই সবগুলা কিন্তু আমি কিন্তু কোনো
ট্যাগ ডিফাইন করে দেই কিছু দেইনি, তার মানে কি পুরো আমাদের যে এটা আছে বডিটা এখানে কাজ করতেছে। এই যখন আমরা এই গ্লোবাল সিএসএস বা এই যে এইটা নিব ডিক্লারেশন, এই যে স্টাডি করব এটা। আর হলো যে আপনাদের রাখেন ভাই এখানে রাখেন দেন এখানে। আচ্ছা এই যে এই টুলতে কাজ করি এখন। আচ্ছা এই হলো আপনাদের কি এক্সটার্নাল যে সিএসএস, এরকম এক্সটার্নাল একটা একটা ফাইল নিতে হবে style.css। এইখানে যে কাজ করবেন এখানে লিংকটা করে দিবেন, তারপরে যে রকমের প্রত্যেকটা ট্যাগ ধরে ধরে কাজ করতে পারেন। আর ট্যাগ মানে সিলেক্টর, যে কোনো একটা সিলেক্টর নিয়ে তিনটে সিলেক্টরে তারপরে কাজ করবেন এখানে। আপনাদের আজকে আর কি দেখাতে পারি দেখি। ব্যাকগ্রাউন্ডের কাজ যদিও সব আর একদিন আছে, তো ইমেজের জন্য এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই লেখাটা নেবেন প্রথমে, তারপরে আপনার ইউআরএল এটা দিতে হবে এবং এইখানে আপনার লিঙ্কটা দিবেন। আমার ইমেজ আছে কোনো? আচ্ছা ইমেজ দেখাইতে অনেক প্রপার্টি দেখাইতে হবে, ইমেজ আজকে না দেখাই, বাদ দেই। টাইম অবশ্য আছে, দেখাই কতটুকু। একটা ইমেজ নেই আমার ফাইলটায়, আমার কাছে ইমেজ আছে কোনটা? আচ্ছা একটা ইমেজ নিলাম আমরা, এখন দেখেন আমরা এই করি ওয়েবসাইটে এসে দেই ইমেজ নিছি কোন জায়গায় হেডিং এর ভিতরে, কিন্তু এখানে হেডিংটার নিচে পাইছে ঠিকই, কিন্তু কোনো ছোটভাবে পাইছে, কোনো নির্দিষ্টই নেই। তো এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের হাইট উইড এগুলো ডিফাইন করে দিতে হবে ইমেজের। উইথ 100%, উইথ যদিও 100% পাইয়ার হয়েছে, তাও আমরা 100% ডিফাইন করে দিব। আর হাইট, আচ্ছা হাইট ইমেজের হাইটের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে দিবেন আপনার 100 BH এটা দিবেন, তাইলে কি হবে আমাদের যে স্ক্রিনের যে সাইজটা এটা অনুযায়ী সাইজ নিয়ে নিবে, আপনাদের স্ক্রিনে যত সাইজ আছে এটা নিয়ে নিবে। যে দেখেন যখন 100 BH দিছি এটা সাইজ নিয়ে নিছে, স্ক্রিন অনুযায়ী সাইজ নিয়ে নিছে, ওটা আর বইলা দিতে হয় না যে হাইট কত আছে কি এগুলো। আর যদি পার্সেন্ট দিতাম তাহলে কিরকম আসে, কিছু ক্ষেত্রে পার্সেন্ট দিলেও আসে কিছু ইমেজে, যদি ইমেজের সাইজ ঠিকভাবে থাকে। কিন্তু অনেক ইমেজের ক্ষেত্রে কি যখন 100% দিলে দেখছেন 100% দিয়েছি কিন্তু এটা কিছু আসেনি। হাইট যদিও আমি 100% ডিফাইন করে দিয়েছি কিন্তু এটা আসেনি, কিন্তু বিএইচ দিলে ও নিজে নিজে আপনার যে এটা আছে ইমেজের ভার্টিক্যাল হাইটটা এটা ও নিয়ে নিবে, ইমেজটা ভার্টিক্যাল হাইট নিয়ে নিছে। তো ওয়েবসাইটে যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার মানে বসাই দিতে হবে, তখন আপনারা সিএসএস দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো নেবেন। এইচটিএমএল এর যে ইমেজগুলো ওইটা ওইভাবে নেবেন না, সিএসএস দিয়ে ইমেজগুলো নেবেন ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে। আরো কিছু প্রপার্টি আছে এগুলো, ধরেন ব্যাকগ্রাউন্ড ফিক্সড, পজিশন ব্যাকগ্রাউন্ড ফিক্সড দেখামো। আচ্ছা ব্যাকগ্রাউন্ড সাইজটা আপনি ঠিক করে দিতে পারবেন এখানে। যে মানে এখন যদিও আমাদের পিকটা কি সেন্টারে আছে না, কিন্তু কিছু পিকের ক্ষেত্রে এগুলো সেন্টার থাকে না, তো ওইগুলোর ক্ষেত্রে আপনার পজিশনটা সেন্টার ঠিক করে দিতে হবে। এটা যেহেতু সেন্টার আছে এই জন্য কোনো চেঞ্জ হইতেছে না।
একটু চেঞ্জ হয়েছে, এটা বোঝা যাবে না চেঞ্জটা। এই তো মোটামুটি, আজকে আর দেখাবো না কিছুই।